বন্ধুরা নমস্কার। বিষয় কেন অধঃপতন হয়। বন্ধুরা, আমরা সাধারণত এরকমই ভেবে থাকি যে অযোগ্য মানুষ যদি হয়, অনভিজ্ঞ মানুষ হয়, তো তার দ্বারা কোনো কাজের কাজ কিছু হয় না। এটাও যেমন ঠিক, আবার এটাও ঠিক, হয়তো যোগ্য মানুষ, অভিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, কিন্তু তাকে যদি ঠিকঠাক মতো পদমর্যাদা না দেওয়া হয়, তাকে যদি ঠিকঠাক মতো মূল্যায়ন করা না হয়, কিংবা তার দিকে দৃষ্টি না থাকে, সেমন মানুষও কিন্তু অধঃপতনের কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ কিন্তু আমাদের এই বিষয়ে চোখ খুলে দিয়েছেন। তিনি, আমরা যদি এক কথায় বলি যে কর্মযজ্ঞ কিভাবে শুরু করতে হয় এবং কিভাবে তার সমাপ্তি করতে হয়, এটি স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়ে দিয়েছেন একেবারে চোখে আঙুল দিয়ে। তিনি অনেক কথা বলেছেন, তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এরকম। উনি এরকম বলছেন যে আমরা কীরকম জানো, যে কাউকে কোনো একটা তো দায়িত্ব দিয়ে দিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো সে ঠিকঠাক মতো দায়িত্বটা পালন করছে কিনা, এবং ঠিক যেরকম অবস্থায় তাকে দায়িত্বটা সঁপে দেওয়া হয়েছিল তার থেকে সে প্রগ্রেস করছে কিনা, এটি কিন্তু খুব নজরে রাখতে হয়। এটা কিন্তু উন্নতির একটা অন্যতম কিন্তু সোপান। তিনি এরকমই বলেছেন আর কি, দ্য ওয়ার্ক has somehow been started, but it should go on and progress even when we are not here. একবার যদি অটোমেটিক্যালি স্টার্ট করে দেওয়া যায় না, মানুষের মধ্যে অভ্যাস যদি গড়ে দেওয়া যায়, ও অটোমেটিক্যালি প্রগ্রেস আসতে শুরু করবে। আরেকটি তিনি মূল্যবান কথা বলেছেন, সেটা এরকম বলছেন যে any amount of theoretical knowledge one can have, but unless one does the actually nothing is learned. মানে একজনকে তো তুমি মনোনয়ন করলে, তার অনেক জ্ঞান গম্যি আছে, অনেক নলেজ আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে প্র্যাকটিক্যালি সেটা করতে পারছে, কাজে লাগাতে পারছে, তার কিন্তু ওই বই পড়া বিদ্যা, ওই নলেজ কিন্তু বৃথা হয়ে যায়। আর একটি কথা বলেছেন যে দেখো, অভ্যাস, তুমি যদি মানুষের মধ্যে একবার অভ্যাস গড়ে দিতে পারো না, দেখবে তখন আর তোমায় ফিরে তাকাতে হবে না। তুমি হয়তো অভ্যাসটা গড়ে দিয়েছ, এবার তুমি থাকলে কি না থাকলে তার উপরে কিছু নির্ভর করে না, অটোমেটিক্যালি সেটা চলতে থাকবে। আর মানুষকে দায়িত্ব দিতে হবে, তোমাকে দায়িত্ব দিতে হবে। দায়িত্ব দেওয়ার পরে সেটা তোমার নজরে রাখতে হবে, সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, দায়িত্বটা পালন করতে গিয়ে তার কোন কোন অসুবিধাগুলো হচ্ছে। এইভাবে যদি তুমি একবার কোনো কর্মযজ্ঞের সূচনা করে দাও, ওটি চলতে থাকবে, ওখানে ভয় নেই কোনো। আর একটি সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এরকম যে উই ইন্ডিয়ানস সাফার ফ্রম এ গ্রেট ডিফেক্ট। আমাদের ভারতীয়দের সব থেকে বড় একটা ত্রুটি কোথায় জানো? এরকম বলছেন যে উই ক্যানট মেক এ পার্মানেন্ট অর্গানাইজেশন। আমরা কোনো স্থায়ী কোনো সংস্থা বা অর্গানাইজেশন আমরা তৈরি করতে পারি না। কেন? অ্যান্ড দ্য রিজন ইজ দ্যাট উই নেভার লাইক টু শেয়ার পাওয়ার উইথ আদার্স। আমরা ক্ষমতা কখনো কিন্তু বাড়তে চাই না, অন্যের সঙ্গে শেয়ার করতে চাই না। and never think of what will come after we are gone.
আর যদি আমরা একবার ভাবতে পারি না যে যদি এইভাবে আমরা চলি, যে একটা ক্ষমতা আমার হাতে এসছে, সেগুলোকে সমানভাবে আমি বাড়তে পারি না, অন্যকে আমার কর্মের সাথী করতে পারি না, কিংবা আমার কর্মের অন্যের সাথী হচ্ছে না, তাহলে পরে কিন্তু সেই অর্গানাইজেশন বেশি দিন টিকে থাকে না। বন্ধুরা, এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষে কত আমরা উন্নতি দেখেছি। কৃষি বলুন, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, সর্বক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। তারপরে একের পর একটা স্তম্ভ যেন ভেঙে ভেঙে পড়ছে। এখন এর কারণ কি শুধু অযোগ্য মানুষ, তাদের হাতে ক্ষমতা পড়েছে, দায়িত্ব পড়েছে তাই? এটাও যেমন ঠিক, আবার এটাও ঠিক, যোগ্য মানুষদের আমরা বেছে নিতে পারিনি, তাদের হাতে আমরা যোগ্য ক্ষমতা দিতে পারিনি, তার দিকে আমরা ফিরে তাকাইনি যে সে যে দায়িত্বটা তিনি নিয়েছেন সেই দায়িত্বটা তিনি পালন করতে পারছেন কিনা, বা পালন করতে গিয়ে তার কী কী অসুবিধা হচ্ছে, এটা আমরা কিন্তু একবারও ফিরে তাকাই না। আর যেটা, যে সমস্ত ক্রেডিট নিজে নেব, অন্যকে কেন দেব, এইটি হলো সর্বনাশের আর এক মূল কারণ। একটা বিভেদ, সমস্ত কিছু আমিই নেব, আমিই খাবো, এইটি দূর হওয়া দরকার আছে। সবে মিলে করি কাজ, হারিয়ে যেতে নাহি লাজ। যদি আমরা দায়িত্বকে বন্টন করে নিতে পারি না, এবং ওই রিওয়ার্ডটাকে যদি কুক্ষিগত না করে সবার মধ্যে বিলিয়ে দিতে পারি, আমাদের কখনো অধঃপতন হবে না। উন্নতি হবে, স্লো হতে পারে, বাট স্টেডি হবে, ধসে যাবে না। এখন আমরা সব সময় এত স্বার্থপরতার মধ্যে আমরা রয়েছি, এত স্বার্থ পীড়িত হয়ে যাচ্ছি, নিজের বাহাদুরি দেখাবো, মানুষের সামনে নিজের বড় ইমেজ তৈরি করব, নিজের ঢোল নিজে পেটাবো, আর আমার সমালোচনা করলেই তাকে দেশদ্রোহী বানিয়ে দেব, তাকে ধর্মবিরোধী বানিয়ে দেব। এই যে কত বড় মহাকাল, কত সর্বনাশের যে পথে আমরা এগিয়ে চলেছি, আমরা সবাইকে নিয়ে কাজ করতে পারছি না। বিরোধী মানেই হলো শত্রু, দেশের শত্রু, নিজের তো না, দেশের একেবারে। নিজের দেশের মধ্যেই যদি আমরা ভাইয়ে ভাইয়ে এরকম লড়াই করি, তাহলে সেই দেশের কি অবস্থা হতে পারে, হচ্ছেও তাই ক্রমে। একটা গল্প পড়েছিলাম না, এক চাষার 7-8টা সন্তান ছিল। তো সেই চাষার কোনোদিন কোনো অভাব ছিল না, কোনো জিনিসের, অর্থের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। অভাব ছিল হলো এই ডেফিসিয়েন্সি ইন অর্গানাইজেশন। ছেলেদের মধ্যে সদ্ভাব ছিল না, সব সময় নিজেরা লড়াই করে মরত। আর ধীরে ধীরে সমস্ত সম্পদ নষ্ট হতে শুরু করলো, ওই সংসারে অধঃপতন নেমে আসলো। তখন চাষা তাদের শিক্ষা দেওয়ার জন্য এক বান্ডিল সেই চটি, বাঁশের যে চটা দিল, বলল ভাঙো এগুলো একটা একটা করে। সবাই পট 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 করে ভেঙে দিল। এবার একসঙ্গে যখন এটাকে বেঁধে দিল, বলো ভাঙো এটা, কেউ আর ভাঙতে পারে না। তখন চাষার ছেলেরা বুঝতে পারলো যে আমাদের আজকের এই অধঃপতনের কারণ কি, আমরা নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যাচ্ছি একই সংসারের মধ্যে। বাইরের লোকেরা তামাশা দেখছে, আমাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে। আজকে যদি আমরা এই একসঙ্গে করা এই চটার যে বান্ডিলটা, এর মতো যদি হতে পারি, আমাদের কেউ ভাঙতে পারবে না, আমাদের অধঃপতন কখনো হবে না। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ আজকে আমাদের চোখ খুলে দিয়েছেন। এবং আমরা যদি দেখি যে আমাদের দেশে বলুন তো কোনো সম্পদের অভাব আছে? কোনো সম্পদের অভাব নেই। কিন্তু অভাব কোথায় জানেন? এক শ্রেণীর মানুষ না খেয়ে না পড়ে রয়েছে, তাদের কিচ্ছু নেই। আর এক শ্রেণীর মানুষ দেখো ফুলে ফেপে উঠছে, কিভাবে পয়সার অপচয় করছে তারা, কিভাবে ল্যাভিশলি বিলাস করছে, সে তো গরিবের মুখের গ্রাস কেড়ে নিয়ে তারাই খালি ভোগ করছে। কিন্তু এইটি যদি তারা একটু চিন্তা ভাবনা করতো না, তাহলে আমাদের দেশে এত গরিব থাকতো না, এত চাকরি বাকরির অভাব থাকতো না। আমরা যদি সবাই যদি মিলিত হতে পারতাম, মানুষের জন্য ভাবতে পারতাম,
মানুষের হিতের জন্য চিন্তা করতে পারতাম, সমাজের কল্যাণের জন্য চিন্তা করতে পারতাম, দেশের কল্যাণের জন্য চিন্তা করতে পারতাম, তাহলে আর নিজেদের মধ্যেই ভেদাভেদ থাকতো না। এক শ্রেণীর মানুষ বিলাস করে গরিব মানুষের পয়সা অপচয় করছে, আর এক শ্রেণীর মানুষ না খেয়ে না পড়ে রয়েছে, এটি হতো না। স্বার্থপরতায় এইভাবে এক একটা মানুষ ডুবে গিয়ে দেশের সর্বনাশ করতো না। কত মানুষ, আমি তো কয়েকবার বিদেশে গিয়ে দেখেছি ভারতবর্ষের মানুষের চিন্তাধারার যে উৎকৃষ্টতা তাদের চোখে কীরকম ধরা পড়েছে। আর আমরাও তো দেখেছি ছোটবেলায় যে ভারতবর্ষের চিন্তা ভাবনাই অন্যরকম। বিশেষ করে বাংলার কথা বলি, এরকম একটা প্রবাদই হয়ে গিয়েছিল, বাংলা আজ যা ভাবে গোটা ভারতবর্ষ ভাবে কাল। কেন এই ধরনের অধঃপতন হচ্ছে? স্বামী বিবেকানন্দ সেই পথ বলে দিয়ে গেছেন, আজকে নয়, আজকে নয়, কত সেই কাল আগে তিনি এই কথাগুলো বলে দিয়ে গেছেন। বন্ধুরা, আমি দেশভক্ত এই কথা মুখে বলে আর ঢাকঢোল পিটিয়ে কোনো লাভ নেই। যারা দেশভক্ত হয় না তারা নীরবে কাজ করে যায়, নীরবে দেশের জন্য প্রাণ দিয়ে চলে যায়। তাদের প্রচার করতে হয় না, আত্মপ্রচার করতে হয় না তাদের। কজন এরকম পাই বলুন তো? কিন্তু আগের দিনে পেয়েছি মানুষরা জনপ্রতিনিধি হয়েছেন, যোগ্য মানুষও যেমন, আবার নীরবে কাজ করে গেছেন। ওই জন্য অত উন্নতি হয়েছে দেশে একটা সময়। তারপর ধীরে 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 অধঃপতনের এক একটা সিঁড়ি আমরা বেয়ে বেয়ে পড়ে যাচ্ছি নিচে। স্বামী বিবেকানন্দ, তাকে যদি ঠিক মতো অন্তর দিয়ে তার এই কথাগুলো, শিক্ষাগুলোকে যদি আমরা একবার ধরতে পারি না, ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। নমস্কার বন্ধুরা।